প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আবারও চলে এসেছি অনলাইন ক্লাসে। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে। তো তোমাদের হচ্ছে আজকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে অনলাইন ক্লাসের ক্লাস শিডিউল অনুযায়ী পরিসংখ্যান প্রথম পত্রের ক্লাস। আর সেক্ষেত্রে আমরা তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম আমি, এবং তৃতীয় অধ্যায়ের নাম ছিল কেন্দ্রীয় প্রবণতা, ইংলিশে যাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। তো সেন্ট্রাল টেন্ডেন্সির একটা ক্লাস হয়েছে। তো আজকে আমরা পরবর্তী ক্লাসটা তার কন্টিনিউশন হিসেবে পরবর্তী ক্লাসটা নিচ্ছি আমি। তো এখন সেন্ট্রাল টেন্ডেন্সি যে চ্যাপ্টারটা, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা যে অধ্যায়টা, এটা তোমরা বলতে পারো যে তোমাদের পরিসংখ্যান প্রথম পত্রে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। কারণ এখান থেকে তোমাদের মানে মেইন যে বেসিক অনেক কিছু এখানে উঠে আসে, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো হয় বা অন্যান্য সময় যে প্রস্তুতিমূলক পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা বলো, সব কিছুতেই কেন্দ্রীয় প্রবণতা থেকে তোমাদের একটা প্রশ্ন থাকে এরকম আর কি। আর সেক্ষেত্রে প্রত্যেক চ্যাপ্টার প্রত্যেক যে সাবজেক্টগুলো আছে তোমাদের সব সাবজেক্টেই কিন্তু এরকম তোমার কিছু চ্যাপ্টার থাকে যে খুব মেজর চ্যাপ্টার, ঠিক আছে। তো কেন্দ্রীয় প্রবণতা সেরকমই মেজর একটা চ্যাপ্টার। তো ফর্মালিটি হিসেবে আমার পরিচয়টা আবারও আজকে দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। ফার্স্টে আমি গত ক্লাসের একটু পুনরালোচনা করে নেব, কারণ গত ক্লাসে তোমরা কি পড়েছো বা তোমরা একদম নতুন, যেহেতু স্বাভাবিকভাবে তোমাদের জিনিসগুলো একটু ফার্স্ট টাইম যে কোনো কিছুই একটু কঠিন মনে হয়। যখন তোমরা আস্তে আস্তে প্রসিড করে যাবে চ্যাপ্টারটা, তখন দেখবা যে এই চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার এবং খুবই সহজ একটা চ্যাপ্টার। আচ্ছা, তো ফার্স্টেই আমি গত ক্লাসে আমরা কি পড়েছিলাম সেটা নিয়ে একটু কথা বলবো। তো গত ক্লাসে আমরা প্রথমেই পড়েছিলাম যে কেন্দ্রীয় প্রবণতা যে নামধারী যে চ্যাপ্টারটা, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেই সেন্ট্রাল টেন্ডেন্সিটা অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতাটা কি, তারপর সেটা কিছু উদাহরণ দেখেছিলাম। তারপরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ পড়েছিলাম, এবং সেক্ষেত্রে সেই পরিমাপ কয়টা হতে পারে, কী কী হতে পারে সেগুলো দেখেছিলাম। সেই 5টা প্রকারভেদের মধ্যে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় প্রবণতার 5টা আমরা পেয়েছিলাম কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা এবং প্রচুরক। এবং গত ক্লাসে আমরা গাণিতিক গড়ের উপরে অঙ্ক করেছিলাম এবং গাণিতিক গড় জিনিসটা জেনেছিলাম। এবং সেক্ষেত্রে আমরা যদি আমাদের তথ্য সারি অর্থাৎ আমাদের যে প্রবলেমটা দেওয়া থাকবে, সেই প্রবলেমটা তথ্য সারিটা কি তোমার শ্রেণীকৃত না অশ্রেণীকৃত, এগুলোর উপর বেস করে কিন্তু আমরা সব রকমের সূত্র ব্যবহার করে কিভাবে আমরা গাণিতিক গড় বের করব, সেগুলো কিন্তু আমরা খুব ভেঙে ভেঙে দেখেছিলাম, ঠিক আছে। তো তোমরা যদি আরেকবার ওগুলা আবার ক্লাসের স্লাইডগুলো অনুসরণ করো, আর আশা করি তোমাদের বুঝতেও কষ্ট হবে না বা তোমাদের সহজ হবে তোমাদের জন্য। তো তোমরা অনেকেই কমেন্ট বক্সে হয়তো অনেকে কিছু প্রবলেমের কথা বলেছিলে, তো আমি চেষ্টা করছি কিছু কিছু কমেন্টে তোমাদের অ্যান্সার দিয়ে দিতে। তার মধ্যে হয়তো একটা কথা ছিল যে ম্যাডাম আমি এরকম একটা কোশ্চেন ছিল যে আমরা এর মান ধরার ক্ষেত্রে একেবারে মাঝ বরাবর যে নিচ্ছি, যেমন একটা অঙ্ক আমরা করেছিলাম যে মাঝ বরাবর একটা রো আমরা নিয়েছিলাম। তো সেক্ষেত্রে যে ম্যাডাম আমাদের এখানে 6টা ঘর আছে, না 7টা ঘর আছে, তো আমি মাঝামাঝি একেবারে 4 নম্বর ঘর বরাবর এর মান নিয়েছি। তো আমার যদি 6টা ঘর থাকে সেক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা করব কি, যে মাঝ বরাবর সেক্ষেত্রে আমরা যদি মাঝ বরাবর দেখতে যাই, সেক্ষেত্রে আমার 2টা ঘর চলে আসে, ঠিক আছে, 2টা রো চলে আসে। সেক্ষেত্রে যে 2টা রোয়ে তুমি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো, এটাতে প্রবলেম হবে না। তো প্রথমে এই প্রবলেমটা তোমাদের মধ্যে বেশি হাইলাইটেড ছিল, কমেন্ট বক্সে অনেকেই এগুলা অনেকেই এই প্রশ্নটা করেছো, তো এর জন্য আমি প্রশ্নের উত্তরটা একটু তোমাদেরকে দিয়ে নিলাম। তো আজকে আমরা কেন্দ্রীয় প্রবণতার উপরে দ্বিতীয় ক্লাসটা নিব, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা 2। তো চলো আজকের পাঠ শেষে তোমরা কি শিখবে সেটা আমরা একটু দেখে নিই। তো আজকে আমরা মূলত গাণিতিক গড় যেহেতু গতদিন শুরু করেছিলাম, সেই গাণিতিক গড়ের যে কিছু ধর্মাবলী আছে যেগুলোর প্রয়োগ তোমাদেরকে শিখতে হবে, সেগুলা আমরা দেখব। অর্থাৎ গাণিতিক গড়ের ধর্মাবলীর প্রয়োগ করতে পারবে তোমরা আজকে ক্লাসটা করলে। তারপরেই আমরা চলে যাব সম্মিলিত গাণিতিক গড়ে, যেখানে সম্মিলিত গাণিতিক গড় কি এবং সম্মিলিত গাণিতিক গড়টা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে অঙ্কগুলো আসে বা আমরা কিভাবে করতে পারবো সেটাও আমরা জানবো। তারপরে আমরা চলে যাব ভার আরোপিত গাণিতিক গড়ে। আজকে ক্লাসটার পরে তোমরা ভার আরোপিত গাণিতিক গড়টা জানতে পারবে এবং এর রিলেটেড যে অঙ্ক সেটাও করতে পারবে। এবং সবশেষে আমরা দেখব গাণিতিক গড়ে সুবিধা অসুবিধা, ঠিক আছে।
তো চলো চলে যাই প্রথমেই গাণিতিক গড়ের উল্লেখযোগ্য ধর্ম। তোমরা আমার কথার সাথে সাথে হচ্ছে স্লাইডগুলো একটু দেখো, হচ্ছে স্লাইডটা পাশে আছে, তোমরা আমার কথার সাথে সাথে এগুলো মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে গাণিতিক গড় আছে সেটার কিছু ধর্ম আছে, উল্লেখযোগ্য ধর্ম আছে। সেই ধর্মগুলোর মধ্যে প্রথমেই যে ধর্মটা আমার আছে সেটা হচ্ছে, দেখো, কোনো তথ্য সারির তথ্যের সমষ্টি ওই তথ্য সারির তথ্যের সংখ্যা এবং গাণিতিক গড়ের গুণফলের সমান। বিষয়টা কিরকম, আমরা একটু বোর্ডে চলে যাই এবার। ধরো আমার একটা তথ্য সারি আছে xi, ঠিক আছে, তথ্য সারি xi আছে x1 x2 আপ টু xn পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন এই তথ্য সারির যদি আমি সমষ্টি নিই তাহলে আমার কি হবে, সামেশন xi, ঠিক আছে। এখন এই তথ্য সারির সমষ্টিটা একটা জিনিসের সমান, কিসের সমান, একটা গুণফলের সমান। কোন দুইটা জিনিসের গুণফলের সমান, গাণিতিক গড় x বার এবং আমার যে তথ্য সারির সংখ্যা আছে অর্থাৎ n, এই দুইটার গুণফল। এখন তোমরা গুণ চিহ্ন দিতেও পারো, সাধারণত এটা চিহ্নটা আসলে দেওয়ার হচ্ছে খুব একটা প্রয়োজন আমাদের পড়ে না, ঠিক আছে। তো এই তথ্য সারির সংখ্যা এবং গাণিতিক গড়ের হচ্ছে গুণফলের সমান হচ্ছে কি, তথ্য সারির সমষ্টি, ঠিক আছে। তাহলে আমরা আবারও দেখি, হচ্ছে দেখো, তাহলে হচ্ছে স্লাইডটা একটু দেখো তোমরা, এখানে দেখো যে কোনো তথ্য সারির তথ্যের সমষ্টি ওই তথ্য সারির হচ্ছে তথ্যের সংখ্যা এবং গাণিতিক গড়ের গুণফলের কি সমান। এটা হচ্ছে আমার প্রথম ধর্ম। তারপরে আমরা চলে যাব হচ্ছে পরবর্তী ধর্মে। স্লাইডে দেখো, পরবর্তী ধর্মে আমরা বলেছি যে কোনো তথ্য সারির বিভিন্ন মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের সমষ্টি 0। এখন ধরো আমার তথ্য সারি এটাই আছে, ওকে। এখন আমি এখানে বলেছি যে কোনো তথ্য সারির বিভিন্ন মান তো মূলত আমি হচ্ছে xi দিয়েই হচ্ছে নির্দেশ করি। তোমরা বোর্ডে দেখো, একটু বোর্ডে হচ্ছে আমি লিখে দেখাচ্ছি যে এই কোনো তথ্য সারি এই যে বিভিন্ন মান আছে আমার, হ্যাঁ, এই বিভিন্ন মান হতে যদি এটার যে গাণিতিক গড়টা আছে, এই বিভিন্ন মানের যে গাণিতিক গড় আছে সেটার যে ব্যবধান, তথ্য সারি বিভিন্ন মান হতে গাণিতিক গড়ের এই ব্যবধানের সমষ্টি 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টে কি বলা আছে যে দেখো, তৃতীয় পয়েন্টে আমার বলা হচ্ছে যে গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল, ঠিক আছে। এখন আমার যদি এ হয় মূল, বোর্ডে দেখো তোমরা একটু, আর হচ্ছে সি হয় হচ্ছে মাপনী, তাহলে গাণিতিক গড়ের ক্ষেত্রে x বার ইকুয়াল টু a প্লাস সি ডি বার। এই যে ডি বার এটা কি, এটা হচ্ছে আমার যে গত ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম মূল মাপনী, নতুন চলক, এই জিনিসগুলো কিন্তু পড়েছিলাম। নতুন চলকের গড় হচ্ছে এই ডি বার, ঠিক আছে। আচ্ছা, আর এটা কি আমার প্রথম যে চলকটা ছিল একেবারে মেইন চলক যেটা, ওখান থেকে আমরা ট্রান্সফর্ম করে নতুন চলক আনবো ডিআই, এবং তোমরা দেখেছিলে গত ক্লাসে xi মাইনাস a বাই সি, ঠিক আছে। ডিআইটা আমরা নতুন যে চলকটা, এটা আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে নতুন চলক আর এটা হচ্ছে আমার পুরাতন চলক, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে বলেছি যে গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল। এখন দেখো, এটা তো হচ্ছে আমার মূল আর এটা হচ্ছে আমার মাপনী। আমরা যদি এই তথ্য সারির জন্য x বার বের করি এবং এই তথ্য সারির জন্য নতুন চলক বের করার পরে এইটার জন্য ডি বার নির্ণয় করি, তাহলে দেখা যাবে এই মানটা আর এই মানটা তখনই সমান হবে যখন আমরা এই মূল আর এই মাপনী এই দুইটা টার্ম আনবো। যেহেতু আমার হচ্ছে এক্স বার এবং ডি বার তখনই সমান হবে যখন আমার মূল আর মাপনী জিনিস দুইটা আমি আনবো, তাই অবশ্যই আমি বলবো যে গাণিতিক গড় মূল ও মাপনীর উপর নির্ভরশীল, ঠিক আছে। আচ্ছা, চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আচ্ছা, দেখো, এরপরের যে হচ্ছে ইয়াটা আছে, তোমাদের ধর্মটা আছে, সেটা হচ্ছে কোনো চলকের মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম। এটা একটু বলি তোমাদের। আচ্ছা, কোনো চলকের মান হতে, এই যে কোনো চলক, ঠিক আছে, কোনো চলকের মান হতে, এই চলকের হচ্ছে গাণিতিক গড় কি এক্স বার, তাহলে কোনো চলকের মান হতে গাণিতিক গড়ের ব্যবধানের, এটা তো ব্যবধানের
বর্গের, এই যে ব্যবধানের বর্গের সমষ্টি, এটা আমার ক্ষুদ্রতম হবে। কিভাবে এখন আমি এটা ক্ষুদ্রতম বলবো? এখন আমরা করব কি, এই এক্স বার যেটা আছে, এক্স বারের পরিবর্তে যদি আমরা অন্য কোনো একটা কনস্ট্যান্ট বা অন্য কোনো একটা ধ্রুবক নিয়ে থাকি, ঠিক আছে, অন্য কোনো একটা ধ্রুবক নিয়ে যদি সেম জিনিসটাই আমরা করে থাকি, ধরো এই এক্স বারের পরিবর্তে আমি দিয়ে দিলাম এ, ঠিক আছে, তাহলে দেখো আর বাকি সব জিনিস আমার ঠিক থাকলো, এক্স আই মাইনাস এ সামেশন হোল স্কোয়ার, এভাবে আমি রাখলাম। যদি আমি এটার জন্য মান বের করি আর এটার জন্য মান বের করি, তাহলে দেখা যাবে যে এইটা আমার ক্ষুদ্রতর। এটাকে আমরা বলতে চেয়েছি যে কোনো চলকের মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টি হচ্ছে তোমার ক্ষুদ্রতম, ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে এটা তো হচ্ছে আমার অশ্রেণীকৃত তথ্য সারির জন্য, যদি শ্রেণীকৃত তথ্য সারি হয় খুব বেশি কিছু চেঞ্জ হবে না। আমরা জানি যে শ্রেণীকৃত তথ্য সারিতে হচ্ছে আমাদের হচ্ছে এফআই যেটা হচ্ছে তোমার হচ্ছে গণসংখ্যা সেটা থাকে, এখানে জাস্ট আমরা গণসংখ্যাটা অ্যাডিশন করে দিব, কীরকম মানে ইনক্লুড করে দিব। তাহলে এফআই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার লেস দেন সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার, এই যে এখানে জাস্ট এফআইটা হচ্ছে ইনক্লুড করে দিব, আর তেমন কোনো চেঞ্জ নেই। আচ্ছা, তারপরে চলে যাই হচ্ছে পরবর্তী হচ্ছে ধর্মে। পরবর্তী ধর্মে যাওয়ার আগে তোমাদের আরেকটা জিনিস একটু আমি হচ্ছে বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা প্রথম ধর্মে দেখেছিলাম কি যে সামেশন এক্স আই ইকুয়াল টু এন এক্স বার, এটা হচ্ছে আমরা প্রথম ধর্মে দেখলাম। এটা কিন্তু আমার অশ্রেণীকৃত তথ্য সারির জন্য, কিন্তু এটা যদি আমার শ্রেণীকৃত তথ্য সারির জন্য হতো কি হতো, খুব বেশি পার্থক্য না, জাস্ট এখানে আমার হচ্ছে একটা গণসংখ্যা যেটা সেই গণসংখ্যাটা ইনক্লুড হয়ে যেত। আর এখানে কি হতো, এই এনটা আমার তখন যেহেতু আমি গণসংখ্যা এফ এনেছি, আমি বলেছিলাম সবগুলো গণসংখ্যা হচ্ছে যোগ করে আমরা হচ্ছে ক্যাপিটাল এন পাই, জাস্ট এইটুকু হতো, এই চেঞ্জটুকু হতো। আর যদি 2 নাম্বার একটু আগে যে আমরা পড়লাম, প্রথমটা একটু আগে এটা পড়লাম, তারপরে 2 নাম্বারে আমরা পড়লাম যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। এখন যদি জাস্ট হচ্ছে তোমার এটা অশ্রেণীকৃতর জন্য, যদি শ্রেণীকৃতর জন্য হয় কিছুই না, সেম জিনিস থাকবে, শুধু আমার এই যে এফ আইটা যেটা আমার ফ্রিকোয়েন্সি এটা আমার হচ্ছে অ্যাড হয়ে যাবে, ওকে। আচ্ছা, তারপরে সেম ওয়েতে হচ্ছে যে আমরা 3 নাম্বারটা আসলে হচ্ছে মূল আর মাপনী নিয়ে কথা, তো 3 নাম্বারটা যেহেতু আমার মূল আর মাপনী নিয়ে কথা, তো এখানে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি নিয়ে খুব একটা টেনশন নেই, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নাম্বারটাও চলে গেল, হচ্ছে 4 নাম্বারটাও আমাদের হয়ে গেল। এবার হচ্ছে পরবর্তী যেই হচ্ছে ধর্মটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে সম্মিলিত গাণিতিক গড় নিয়ে। তো স্লাইডে দেখো তোমরা, স্লাইডে দেখো এখানে আমার বলা হচ্ছে যদি কে সংখ্যক তথ্য সারি আমার থাকে এবং ওই কে সংখ্যক তথ্য সারির যদি হচ্ছে তোমার গাণিতিক গড় হচ্ছে x1 বার x2 বার এরকম করে x কে বার সংখ্যক হয়, তাহলে আমরা নতুন একটা গড় পাবো যেটার নাম হবে সম্মিলিত গাণিতিক গড়। এবং সেক্ষেত্রে সম্মিলিত গাণিতিক গড়ে হচ্ছে ইকুয়েশনটা দেখো আমার স্লাইডে দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমাদের জিনিসটা বোঝানোর জন্য আমি একটু বলি, ধরো সম্মিলিত গাণিতিক গড় মানে এই যে এখানে লাস্ট যে পয়েন্ট আছে এটা বোঝানোর জন্য হচ্ছে আমরা কিছু হচ্ছে জিনিস আমি তোমাদেরকে একটু বলছি, বোর্ডে চলে আসো। ধরো আমার এখানে কিছু তথ্য সারি আছে, তথ্য সারি বলতে হচ্ছে এখানে কিছু মান আছে, ধরো এই x1 চলকের আমার কিছু মান আছে, এখানে আমার x2 চলক আছে, এখানে মান আছে, এই x1 চলকের n1 মান আছে, n1টা মান আছে, x2 চলকের n2 সংখ্যক মান আছে, এরকম করে আমার হচ্ছে x কে সংখ্যক তথ্য সারি আছে, এটা একটা তথ্য সারি, এটা একটা তথ্য সারি, এরকম করে x কে সংখ্যক, এখানেও হচ্ছে আমার n কে সংখ্যক মান আছে। এখন এই তথ্য সারির জন্য যদি আমি গাণিতিক গড় বের করি তাহলে আমার সেটা কি হবে x1 বার, এটার জন্য যদি আমি গাণিতিক গড় বের করি তাহলে সেটা হবে x2 বার, আর এইটার জন্য যদি আমি গাণিতিক গড় বের করি কি হবে xk বার, ওকে। এখন আমরা চাচ্ছি কি এই যে আমার এই যে এতগুলা তথ্য সারি আছে সবগুলা তথ্য সারিকে আমি একত্র করে একটা তথ্য সারি করলাম। বিষয়টা এরকম অনেকটা যে ধরো তোমাদের হচ্ছে ধরো অনেকগুলো সেকশন আছে, এ সেকশন, বি সেকশন, সি সেকশন, ডি সেকশন, ধরো 4টা সেকশনই আছে, তো 4টা সেকশনে তো তোমার স্টুডেন্ট আছে, প্রথম সেকশনে হয়তো আমি ফর এক্সাম্পল বলছি ধরো 30 জন আছে, পরের সেকশনে হয়তো তোমার 40 জন আছে, তাহলে ধরো প্রথম সেকশনের স্টুডেন্টদের পরিসংখ্যানে প্রাপ্ত মার্কস x1, ঠিক আছে, আর হচ্ছে x2 হচ্ছে দ্বিতীয় সেকশনে প্রাপ্ত মার্কস, xk হচ্ছে এরকম করে সেকশনের প্রাপ্ত মার্কস, আর হচ্ছে n1 হচ্ছে কতজন করে আছে বা হচ্ছে কত করে পেয়েছে সেটা, কতজন আছে সেটা।
স্টুডেন্ট কতজন করে আছে, আর সেক্ষেত্রে ওগুলার হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্স কে বার। এখন এই সব সেকশনের স্টুডেন্টকে আমি একত্র করে এক জায়গায় করলাম, ঠিক আছে। এখন এই একত্র করার পরে আমি তাদেরকে বললাম যে হচ্ছে তাদের সম্মিলিতভাবে হচ্ছে গাণিতিক গড়টা কি হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে আমরা সব একত্র করে এক জায়গায় নিয়ে নিলাম, এক জায়গায় নিয়ে নেওয়ার পরে এইটার জন্য যদি আমি আলাদা করে গড়টা বের করি, সেটা হবে আমার এক্সি বার। এই সবগুলোর একসাথে গড়, সবগুলাকে একত্র করে হচ্ছে একসাথে আমি গড় করছি, এটা হচ্ছে আমার এক্সি বার। আর সেক্ষেত্রে এক্সি বারের তখন আমি হচ্ছে এটাকে নির্ণয় করব কিভাবে, এটাকে নির্ণয় করব হচ্ছে n1 x1 বার প্লাস n2 x2 বার প্লাস nk xk বার ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস ডট 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 প্লাস n2। ওকে, আচ্ছা এখন তোমরা বলতে পারো যে ম্যাডাম এখানে এখানে দেখো x1 x2 আপ টু xk পর্যন্ত অনেকগুলা, যদি এরকম থাকে যে আমার দুইটা সেকশন আছে, সাপোজ দুইটা সেকশন, ঠিক আছে, আমার এখানে দুইটা সেকশন আছে, দুইটা সেকশনের মার্কস আছে পরিসংখ্যানে। তো x1 প্রথম সেকশনের জন্য, x2 হচ্ছে দ্বিতীয় সেকশনের জন্য। চলো, তো এখানে আমার n1 সংখ্যক স্টুডেন্ট আছে, এখানে আমার n2 সংখ্যক স্টুডেন্ট আছে। তাহলে প্রথম সেকশনের হচ্ছে মার্কসের গড় হচ্ছে x1 বার, দ্বিতীয় সেকশনের জন্য হচ্ছে মার্কসের গড় হচ্ছে তোমার x2 বার। এখন আমাকে বলেছে এই দুইটা সেকশনের স্টুডেন্ট সবাইকে একত্র করে এদের মার্কসের গড় নির্ণয় করতে বলেছে। এখন যদি আমি এটা করি, সবাইকে একত্র করে একটা গড় বের করতে চাই আলাদা আলাদা করে না করে, তাহলে এই ক্ষেত্রে আমি হচ্ছে সম্মিলিত গাণিতিক গড়টা বের করব। আর সেক্ষেত্রে আমার কি এক্সি বার। আর এক্ষেত্রে দেখো যেহেতু আমার শুধু হচ্ছে দুইটা আছে, তথ্য সারি আমার দুইটা আছে, তাহলে আমি কি করব, n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2 দিব, ঠিক আছে। যদি ধরো আমার তুমি বললা যে ম্যাডাম আমার তথ্য সারি তিনটা আছে, এখানে n3 সংখ্যক আছে, তাহলে সেক্ষেত্রে এটা যদি আবার কম্বাইন করি, সেক্ষেত্রে আমার এই সূত্রটা কি হয়ে যাবে, এই সূত্রটা তখন হয়ে যাবে n1 x1 বার প্লাস n2 x2 বার প্লাস n3 x3 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। এরকম করেই হচ্ছে আমরা হচ্ছে সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে হচ্ছে আমরা অনেকগুলোর জন্য কে সংখ্যকের জন্য, হ্যাঁ কে সংখ্যকের জন্য হচ্ছে আমরা ওই ওভারঅল সূত্রটা হচ্ছে আমরা করে থাকি। আচ্ছা চলো এবার হচ্ছে আবারও স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা তাহলে দেখো কে সংখ্যক তথ্য সারি তথ্য সংখ্যা, তাহলে কে সংখ্যক তথ্য সারি কি হবে, কে সংখ্যক তথ্য সারি হচ্ছে x1 x2 আপ টু xk, এটা কে সংখ্যক। এখানে তোমার যেই সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তত সংখ্যক তথ্য সারি। এখানে যদি আমার n থাকতো তাহলে আমি বলতাম যে n সংখ্যক তথ্য সারি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার কে সংখ্যক তথ্য সারি আছে এবং x1 এর জন্য হচ্ছে n1 সংখ্যক মান আছে, x2 এর জন্য n2 সংখ্যক মান আছে, xk এর জন্য nk সংখ্যক মান আছে, ঠিক আছে। তাহলে এদের জন্য আমার সম্মিলিত গড় হবে xc বার ইকুয়াল টু n1 x1 বার প্লাস n2 x2 বার প্লাস nk xk বার ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস ডট ডট nk। ওকে, এটা হচ্ছে তোমার একেবারে ওভারঅল অনেকগুলা তথ্য সারি যখন থাকবে হচ্ছে মানে সেকশন আলাদা আলাদা করে সেক্টরের তথ্য সারি এরকম করে থাকবে, তখন হচ্ছে আমরা এই সম্মিলিত সবারটা একসাথে যখন আমরা মেজার করতে যাব তখন হচ্ছে আমার এই সম্মিলিত গাণিতিক গড়টা লাগবে। আচ্ছা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখো এখন আমরা এই যে বৈশিষ্ট্যগুলো যে পড়লাম গাণিতিক গড়ের, এই গাণিতিক গড়ের বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেগুলো সাধারণত খুব হাইলাইটেড এবং যেগুলো তোমাদের হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট বা হচ্ছে তোমাদের পড়া প্রয়োজন, সেগুলোর উপরে আমি কিছু ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ বা হচ্ছে অঙ্ক, ছোট ছোট অঙ্ক তোমাদেরকে করে দেখাবো, ঠিক আছে। তো প্রথমেই হচ্ছে প্রথম প্রবলেমটা দেখো, এখানে আমার আবারও বলছি এই যে আমরা হচ্ছে ধর্মগুলা পড়লাম, 4-5টা ধর্ম পড়লাম, এই 4-5টার মধ্যে যেগুলো হচ্ছে হাইলাইটেড আমি ইম্পর্টেন্টগুলো তোমাদের হচ্ছে কিভাবে প্রশ্ন আসলে যে হ্যাঁ এটা আমার এই বৈশিষ্ট্যটার হচ্ছে প্রকাশক সেটা বুঝবে কীভাবে বা প্রশ্নটা দেখে সেগুলোর প্রয়োগ হচ্ছে আমি তোমাদেরকে করাচ্ছি। আচ্ছা দেখো এখানে তোমরা একটু স্লাইডে দেখো, এখানে দেওয়া আছে 6 জন ব্যবসায়ীর হচ্ছে মুনাফা দেওয়া আছে। 6 জন ব্যবসায়ীর মুনাফাগুলা কি কি, 6 জন ব্যবসায়ী, তাহলে 6 জন ব্যবসায়ীর মুনাফাগুলো হচ্ছে 4, 5, 7, 3, 6, 5। এখন যদি আমি একটা চলক ধরি x,
মুনাফা, ঠিক আছে। আচ্ছা, হচ্ছে 4 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ, 3 লক্ষ, 6 লক্ষ, 5 লক্ষ। তাহলে এক্স যদি আমার মুনাফা হয়, তাহলে এক্স এর এই মুনাফার মানগুলো হচ্ছে আমার 4 লক্ষ, 4 মানে লক্ষ টাকায়, তো আমি 4 5 7 ভেবেই বলছি, 4 5 7 3 6 5, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার এই ব্যবসায়ী হচ্ছে মুনাফাগুলো হচ্ছে 6 জন ব্যবসায়ীর মুনাফাগুলো আমার দেওয়া আছে। তাহলে হচ্ছে আমার মুনাফার সংখ্যা কয়টা? 6, কারণ 6 জন ব্যবসায়ী 6টা মুনাফার সংখ্যা দেওয়া আছে। এখন আমাকে বলেছে, দেখো স্লাইডে দেখো, এখন আমাকে বলেছে যে মুনাফার সমষ্টি, আমার মুনাফা কি এক্স, এই মুনাফার সমষ্টি, হ্যাঁ, এই মুনাফার সমষ্টি হচ্ছে তোমার মুনাফাগুলার গাণিতিক গড়। মুনাফাগুলার গাণিতিক গড় কি? মুনাফাগুলার গাণিতিক গড় হচ্ছে এক্স বার। মুনাফাগুলার গাণিতিক গড়ের সাথে হচ্ছে সম্পর্কিত। তো দেখো তোমরা হচ্ছে মোটামুটি তোমরা যে বৈশিষ্ট্যগুলো পড়েছো, ওখানে কিন্তু আমার যদি এখানে একটা এন আসে, তাহলে কিন্তু আমার যে প্রথম যে বৈশিষ্ট্যটা আছে ওটা কিন্তু আমার চলে আসে। এখানে আমাকে প্রশ্ন বলেছে গাণিতিক গড়ের সাথে যে সম্পর্কিত সেটা হচ্ছে আমাকে দেখাতে বলেছে। সো প্রশ্নটা তোমার সম্পর্কিত এভাবেও আসতে পারে, বা এভাবেও বলতে পারে যে যে মুনাফার সমষ্টি, মুনাফার গাণিতিক গড় এবং মুনাফার সংখ্যার গুণফলের সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা এখন আমরা দেখব। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আচ্ছা, না ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু দেখে নিই, তারপরে হচ্ছে আমরা পরবর্তী স্লাইডের নতুন অঙ্কটাতে যাব। এখন আমাকে এটা দেখাতে হবে যে সামেশন এক্স আইটা এক্স বারের সাথে যে সম্পর্কিত, এটা আমাকে দেখাতে হবে। অথবা প্রশ্নটা এভাবে হতে পারে যে মুনাফার সমষ্টি মুনাফার গড়ের এবং হচ্ছে মুনাফার সংখ্যার গুণফলের সমান, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি যে আমার যে উপাত্তটা দেওয়া আছে এটা আসলেই হচ্ছে সেটা কিনা। তাহলে দেখো প্রথমে আমি দেখব এই পাঁচটা দেখি, সামেশন এক্স আই। সামেশন এক্স আই কি? 4 যোগ 5 যোগ 7 যোগ 3 যোগ 6 যোগ 5। আচ্ছা, এটা হচ্ছে আমরা করলে কত আসে দেখো, হচ্ছে 10 16, এটা হচ্ছে মোটামুটি আসে আমার হচ্ছে আচ্ছা কত আসে, আচ্ছা এটার একটা মান আসবে আর কি। তারপরে দেখো এটা থেকে তোমরা হচ্ছে এরপরে এক্স বার বের করবে, সামেশন এক্স আই বাই এন, ঠিক আছে। এটা হচ্ছে করবে, করার পরে এখানে যে মানটা আসবে সেই মানকে তুমি যদি হচ্ছে এন দিয়ে গুণ দাও, তাহলে কিন্তু আমার এক্স বারের মানে সমান এসে যাবে, ঠিক আছে। এই অঙ্কটা আমরা একটু দেখি যে হচ্ছে দেখো 5 5 10 17 18 19 20 26 27 29 30। আচ্ছা আমি একটু দেখি এখানে, তাহলে সামেশন এক্স আই আমার আসছে হচ্ছে এখানে 30, ঠিক আছে। আর হচ্ছে দেখো এটা যদি আমার 30 আসে, তাহলে সামেশন আমরা হচ্ছে মান বসিয়ে দিই 30, আর আমার এন এর মান কত 6, এটা আসছে 5, ওকে। তাহলে হচ্ছে সামেশন এক্স আই এর মান আমরা পেয়ে গেলাম কত 30, ওকে। আর এক্স বারের মান কত পেলাম, এক্স বারের মান পেলাম 5। আর এখানে আমার এন এর মান কত আছে, যে এন কত আছে 6। তাহলে দেখো 5 6 কত হয় 30 হয়, দেখেছো। অর্থাৎ তথ্য সারির মানগুলো সমষ্টি হচ্ছে তথ্য সারির গড় এবং তথ্য সংখ্যার গুণফলের সমান, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে আমরা একটা অঙ্ক দেখলাম। এবার হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব নতুন আরেকটা প্রবলেম দেখার জন্য, ঠিক আছে। পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে দেখো হচ্ছে 4 ভাইয়ের কথা বলা আছে, হাসান শফিক, হচ্ছে হাসান শফিক রফিক আর হচ্ছে সিয়াম। ওরা হচ্ছে 4 ভাই, ওরা পৃথকভাবে হচ্ছে 4টা ব্যবসা চালনা করে। এখন বছর শেষে দেখা গেল যে ওদের প্রফিটে হচ্ছে 2 কোটি যথাক্রমে আর কি, হচ্ছে হাসান 2 কোটি, শফিক 4 কোটি, তারপর রফিক 8 কোটি, আর হচ্ছে সিয়াম 14 কোটি টাকা মুনাফা করেছে। এখন আমাকে বলেছে এই 4 ভাইয়ের গড় মুনাফা থেকে মুনাফার পার্থক্যের সমষ্টি 0, এটা ব্যাখ্যা করতে বলেছে বা এটা দেখাতে বলেছে গাণিতিকভাবে, ওকে। এটা আমরা হচ্ছে দেখব। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমরা স্লাইডে দেখো যে হচ্ছে মুনাফাগুলো আমার কত আছে সেটা হচ্ছে আমরা দেখব। হ্যাঁ, মুনাফাগুলো এটা হচ্ছে তোমরা নিজেরা একটু করার চেষ্টা করতে পারো। হচ্ছে মুনাফাগুলো হচ্ছে আমার 2 কোটি 4 কোটি 8 কোটি আর হচ্ছে 14 কোটি। অর্থাৎ আমার এক্স চলকের যে মুনাফার মানগুলো হচ্ছে 2 4 8 আর 14। আচ্ছা, এখন আমাকে বলেছে দেখাতে বলেছে বা ব্যাখ্যা করতে বলেছে যে 4 ভাইয়ের
গড় মুনাফা, হ্যাঁ এই 4 ভাইয়ের গড় মুনাফা আর তোমার যে মুনাফা, এটা হচ্ছে আমার মুনাফা। ওকে, 4 ভাইয়ের গড় মুনাফা আর হচ্ছে মুনাফার এই যে পার্থক্য, এই পার্থক্যের যে সমষ্টি, এই সমষ্টিটা আমার শূন্য। তো আসো আমরা একটু হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখি আসলেই শূন্য আসে কিনা, এটা হচ্ছে প্রয়োগিক। আচ্ছা দেখো এটা তো আমার এক্স চলকের মানগুলো, তাই না? তাহলে এটা আমার কি x1, এটা কি x2, x3, x4। ওকে, আচ্ছা এখানে হচ্ছে xi দিলাম, কারণ যেহেতু হচ্ছে আমার 4টা আছে মান, এই জন্য আমি xi দিলাম। তাহলে দেখো এটাকে যদি হচ্ছে সামেশন xi মাইনাস x বার, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি আসবে? এই i এর মান যখন 1 হবে তখন x1 মাইনাস x বার, এই i এর মান যখন 2 হবে তখন x2 মাইনাস x বার, তারপরে হচ্ছে তোমরা সবাই বোর্ড একটু খেয়াল করো, x3 মাইনাস x বার, তারপরে হচ্ছে প্লাস x4 মাইনাস x বার। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সুন্দর করে মানগুলা বসিয়ে দিব। দেখো 2 মাইনাস, এখন আমার x বারের মানটা কিন্তু আমার লাগবে, তো আমি করব কি এক পাশে হচ্ছে আমার x বারের মানটা একটু বের করে নিই, সামেশন xi বাই n। এখন সামেশন xi কি হবে? 2 যোগ 4 যোগ 8 যোগ 14 ডিভাইডেড বাই হচ্ছে তোমার n এর মান কত আছে? কয়টা মান আছে? 1 2 3 4, 4টা মান আছে, সরি। আচ্ছা 8 আর হচ্ছে 14, তাহলে হচ্ছে আমার উপরে আসে 24 আর 4, 4 6 24, এই গেল আমার হচ্ছে x বারের মান। তাহলে হচ্ছে এটা x2 হচ্ছে 4 মাইনাস হচ্ছে 6, আচ্ছা এটা মনে হয় এটা 28 হবে, দেখো এটা হবে আমার 7। ওকে, আচ্ছা 4 5 6 8 28, ঠিক আছে। ওকে, এখন দেখো তাহলে x2 মান আমার কত আছে? 4 মাইনাস, এখানে তাহলে আমার 7 হচ্ছে আমার 7। আচ্ছা x3 এর মান কত হচ্ছে আমার? 8 মাইনাস 7 প্লাস 14 মাইনাস 7। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা হচ্ছে দেখি যে বিয়োগগুলা হচ্ছে করার পরে আমার হচ্ছে কীরকম মান আসে। তাহলে দেখো 2 থেকে হচ্ছে -5, হচ্ছে এখান থেকে হচ্ছে -3, ঠিক আছে, আর এখানে 1, আর এখানে কত আসছে? 7। ঠিক আছে, দেখো যোগ বিয়োগ করে দেখো তো, এটা আমার শূন্য আসতেছে। ওকে, আচ্ছা তাহলে দেখো সামেশন xi মাইনাস x বার, এটা সমান সমান হচ্ছে আমার 0 আসছে। ওকে, আচ্ছা এই তাহলে আমরা অবশ্যই বলতে পারছি যে 4 ভাইয়ের গড় মুনাফা থেকে হচ্ছে মুনাফার পার্থক্যের সমষ্টি হচ্ছে আমার 0। ওকে, আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা একটু দেখো। এই উদাহরণটা আমরা করলাম, এখন হচ্ছে পরবর্তী স্লাইডে আরেকটা উদাহরণ হচ্ছে এখন আমরা দেখব। দেখো প্রায়োগিক উদাহরণ 3। এখানে তোমরা অবশ্যই পরিসংখ্যানে আলতাফ স্যারের ক্লাসটা করেছো, ক্লাসগুলো করেছো স্যারের, তো স্যারকে নিয়েই হচ্ছে এখানে আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। তো ঢাকা কলেজের আলতাফ স্যার পরিসংখ্যান বিষয়ে শিক্ষার্থীদের ক্লাসে প্রতিদিন বাড়ির কাজ দেন। ঠিক আছে, এখন বাড়ির কাজে প্রথম দিন হচ্ছে 2টা, দ্বিতীয় দিনে হচ্ছে 4টা, আর এরকম করে তৃতীয় দিনে 6টা করে, ঠিক এরকম সিস্টেমে মানে প্রথম দিন 2টা, পরের দিন 4টা, পরের দিন 6টা, 2 4 6 এরকম মেইনটেনেন্স করে হচ্ছে 6 দিন হচ্ছে বাড়ির কাজ দিয়েছেন। ঠিক আছে, এখন আমাকে হচ্ছে একটা আমাদের যে একটা বৈশিষ্ট্য ছিল গাণিতিক গড়ের, যে গাণিতিক গড় মূল্যমাপনের উপর নির্ভর করে, ওইটার সম্পর্কটা এখন আমার হচ্ছে ম্যাথমেটিক্যালি বের করে ওইটা ব্যাখ্যা করতে হবে। তো প্রথমেই হচ্ছে আমরা হচ্ছে অঙ্কটা একটু শুরু করি আগে। তোমরা স্লাইডে একটু দেখো যে স্লাইডে হচ্ছে আমার 6 দিনের কথা বলা আছে। তাহলে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন। হ্যাঁ, তো প্রথম দিনে হচ্ছে বাড়ির কাজ ছিল 2টা, দ্বিতীয় দিনে আমার বাড়ির কাজ ছিল হচ্ছে 4টা, পরের দিনে হচ্ছে ছিল 6টা, এবং এই সিকোয়েন্সে বাকি দিনগুলোতে উনি বাড়ির কাজ দিয়েছেন। তাহলে আমি যদি এই সিকোয়েন্সটা ফলো করি, 2 এর পরে 4, 4 এর পরে 6, তাহলে 6 এর পরে সিকোয়েন্সে কত আসবে? অবশ্যই 8। তাহলে 2 4 6 8 10 12। দেখো এগুলো সব 2 2 2 2 ডিফারেন্সে করে কিন্তু আমার আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমি একটা ধারার মতো চিন্তা করে থাকি তাহলে কিন্তু আমার হচ্ছে এখানে তোমার সাধারণ অন্তরটা হচ্ছে 2। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এই 6 দিনের হচ্ছে হোমওয়ার্ক, তাহলে আমার এক্স চলক যদি হয় হচ্ছে বাড়ির কাজ,
ঠিক আছে, তাহলে আমার এক্স এর মানগুলো কি হচ্ছে 2 4 6 8 10 12। এবার হচ্ছে তোমরা একটু স্লাইডে দেখো। আচ্ছা, স্লাইডে হচ্ছে অঙ্কটা আমি একটু সলিউশনটা তোমাদেরকে দেখাই। চেহারাটা এরকম। তো হচ্ছে এইখানে আমি অঙ্কটা করে দিয়েছি, তো তবুও হচ্ছে তোমাদেরকে আমি একটু অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি যে জিনিসটা কিভাবে এসছে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমি যদি এই বাড়ির কাজের সংখ্যার জন্য, হ্যাঁ বাড়ির কাজের সংখ্যা, ঠিক আছে, এইটাকে যদি হচ্ছে এখন আমি ইয়া করি, গাণিতিক গড় বের করি নর্মালি, তাহলে আমার গাণিতিক গড় কি হবে, এক্স বার ইকাল টু সামেশন এক্স আই বাই এন। সামেশন এক্স আই কি, এই মানগুলো সব যোগফল, তাহলে 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 যোগ 12। ঠিক আছে, আর এন হচ্ছে আমার হচ্ছে কয়টা বাড়ির কাজের হচ্ছে কয় দিনে হচ্ছে আমার হচ্ছে বাড়ির কাজ দেওয়া হয়েছে সেটা, সেখানে হচ্ছে আমার যেহেতু বাড়ির কাজের সংখ্যাগুলো হচ্ছে, অথবা তোমাদের যদি হচ্ছে প্রবলেম ফিল হয় যে তুমি সরাসরি বাড়ির কাজও লিখতে পারো, ঠিক আছে, সমস্যা নাই কোনো। তাহলে হচ্ছে আমার এখানে কয়টা স্লটে আছে, 1 2 3 4 5 6, ওকে 6 দিনের 6টা, তাহলে ডিভাইডেড বাই 6। ওকে, তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, হিসাব করলে আমার সেক্ষেত্রে হচ্ছে আমার আসতেছে হচ্ছে 7। ঠিক আছে, এখন আমি করব কি, যেহেতু আমার মূল ও মাপনীর উপর নির্ভরশীলতা দেখাতে হবে, আমি নতুন একটা চলক নিব। দেখো এখানে আমার পুরাতন চলকের কাজ শেষ। ওকে, এবার আমরা নতুন চলকে চলে যাব ডিআই, এবং আমরা জানি যে পুরাতন চলকের সাথে কিছু একটা সংখ্যা যোগ বা বিয়োগ এবং কিছু একটা সংখ্যা ভাগ বা গুণ করে হচ্ছে আমরা নতুন চলকটা পেয়ে থাকি। তবে তোমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা বিয়োগ করে থাকি মূলকে এবং মাপনীকে ভাগ করে থাকি। এখন এই যে মূল আর মাপনী, এটার মানটা কোথায় পাবো? মূলের মান হচ্ছে প্রথম পদ মাইনাস সাধারণ অন্তর। আমার এই ধারাতে প্রথম পদ কোনটা? 2। সাধারণ অন্তর কত? 2 2 2 2 ডিফারেন্স করে আছে 2, তাহলে 2 - 2 হচ্ছে 0, তাহলে আমার এ এর মান আমি কত পেলাম? 0। আর সি হচ্ছে তোমার সাধারণ অন্তর। ঠিক আছে, সি হচ্ছে তোমার সাধারণ অন্তর। আর সাধারণ অন্তর এখানে আমার কত? 2 2 ব্যবধানে আছে, তাহলে সাধারণ অন্তর হচ্ছে আমার 2। ওকে, তাহলে আমার ডিআই সমান সমান আমি কি লিখতে পারছি? xi মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে 2, অথবা আমরা এভাবে লিখতে পারি xi বাই 2। ওকে, আচ্ছা এখন দেখো আমরা করবো কি, xi এর যে x এর মানগুলো একটা একটা করে বসানোর পরে, একটা একটা করে বসানোর পরে আমার হচ্ছে ডিআই এর কি কি মান আসে সেটা দেখবো। তাহলে দেখো xi প্রথমে যখন আমি x1 বাই 2 বসাবো, x2 বাই 2 বসাবো, ঠিক আছে, এরকম করে করে হচ্ছে দেখো x1 x2 x3 x4 x5 x6 এরকম করে করে যখন আমি বসাবো, কীরকম আসে? x1 এর এখানে কত বসাবো? 2, এখানে বসাবো কত? 4, এরকম করে হচ্ছে 2 4 6 বাই 2, তারপর হচ্ছে 8 বাই 2, হচ্ছে 10 বাই 2। এগুলো কিন্তু নতুন চলকের সংখ্যাগুলো। ঠিক আছে, এটা কিন্তু কমা দিয়ে দিয়ে লিখবা, আবার হচ্ছে এখানে আবার গুণ চিহ্ন দিয়ে বসো না। ঠিক আছে, আচ্ছা তো হচ্ছে কমা দিয়ে দিয়ে হচ্ছে লিখলাম। তো দেখো আমার কত আসে ভাগ করলে? 2 ভাগ 2 1 2 3, এটা ভাগ করলে আসে 4, এটা ভাগ করলে 5, আর এটা 6। তাহলে আমি নতুন চলক ডিআই পেলাম, এবং ডিআই এর জন্য আমি নতুন চলকের মানগুলো পেলাম হচ্ছে এটা। আমার পুরাতন চলক ছিল কি? এই যে xi, এটা হচ্ছে আমার পুরাতন চলক, আর এটা আমার কি আসলো? নতুন চলক। আচ্ছা এখন এইটার জন্য যে হচ্ছে পুরাতন চলকটার জন্য যখন আমরা হচ্ছে এক্স বার বের করেছি, তাহলে নতুন চলকটার জন্য হচ্ছে আমার হচ্ছে ডি বার বের করতে হবে। তাহলে ডি বার সমান সমান হচ্ছে সামেশন ডিআই বাই নর্মাল যে গাণিতিক গড়ের সূত্র, মানে সবগুলো যোগ করে যে কটা আছে ভাগ। তাহলে এই সবগুলো যোগ করে যদি আমি এন কয়টা আছে এখানে হচ্ছে 1 2 3 4 5 6টা আছে ভাগ করি, তাহলে আমার কত আসতেছে? আমার আসতেছে হচ্ছে 3.5। ঠিক আছে, এখন দেখো আমার পুরাতন চলকের জন্য গাণিতিক গড়ের মান আমি কত পেয়েছি? 7। আর আমার নতুন চলকের জন্য গাণিতিক গড়ের মান কত পেয়েছি? 3.5, তাই কিনা? আচ্ছা তাহলে আমার কি হলো? এক্স বার ইকুয়াল টু, না এক্স বার হচ্ছে আমার এই যে 7 এক্স বারের মান, আর 3.5 হচ্ছে ডি বারের মান। তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে দেখো এক্স বার এখানে আমার বড় হয়ে যাচ্ছে ডি বারের থেকে। ঠিক আছে, এখন এক্স বার আর ডি বার আমি সমান কীভাবে করব? এখন যদি দেখো
এক্স বারের সাথে সমান করার জন্য এই ডি বারের সাথে যদি আমি একটা সি গুণ করি, মাপনী গুণ করি, আর হচ্ছে যদি হচ্ছে মূল যেটা আমার এ ওইটা যোগ করি, তাহলে কিন্তু দেখবে যে সেটা এক্স বারের সমান হয়ে যাবে। আসো একটু চেক করে দেখি। আচ্ছা, এর মান আমার কত আছে? এর মান হচ্ছে আমরা এই যে এখানে পেয়েছি 0, আর সি এর মান কত আছে 2, আর ডি বারের মান কত আছে আমার? ডি বারের মান হচ্ছে 3.5, কত আসে? 27। ঠিক আছে, দেখো এখন যদি হচ্ছে ডি বারের মান আর এক্স বারের মান কিন্তু সমান ছিল না, কিন্তু যখনই আমি মূল আর মাপনীটাকে ইনক্লুড করে দিয়েছি তখনই কিন্তু সেটা আমার এক্স বারের সমান হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আমার সমান হয়ে গেছে এই বা মূল আর মাপনীর হচ্ছে সমান হয়ে গেছে মূল আর মাপনীর উপস্থিতির কারণে, তাহলে হচ্ছে আমরা বলতে পারছি যে গাণিতিক গড় মূল ও মাপনীর উপর হচ্ছে প্রভাব আছে এবং মূল ও মাপনীর উপরে নির্ভর করে। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো এই অঙ্কটা তোমাদের হচ্ছে চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমরা পরবর্তীতে সরি হচ্ছে এটা দেখে নিতে পারো। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এখন পরবর্তী এই স্লাইডে হচ্ছে আমরা সম্মিলিত গাণিতিক গড় পড়ব। আমাদের হচ্ছে সম্মিলিত গাণিতিক গড় পড়ার জন্য আমার হচ্ছে কিছু তথ্য সারি লাগবে, যেখানে হচ্ছে তথ্য সারি কয়টা করে মান আছে। যেমন প্রথমে আমি তোমাদের যখন ক্লাস শুরু করেছিলাম যে তথ্য সারির হচ্ছে যে বৈশিষ্ট্য, গাণিতিক গড়ের যে বৈশিষ্ট্যগুলো যে পড়েছিলাম, সেখানে তখন হচ্ছে আমরা অনেকগুলা তথ্য সারির জন্য হচ্ছে সম্মিলিত গাণিতিক গড় বের করেছিলাম। তো হচ্ছে ওখানে আমরা বুঝিয়েছি, তবুও হচ্ছে আরেকবার হচ্ছে বলছি তোমাদের একটু। তোমরা সবাই হচ্ছে একটু বোর্ডে চলে আসো, বোর্ডে লক্ষ্য করো। যদি এক্স চলকের আমার হচ্ছে তোমার এক্স চলকের যদি আমার হচ্ছে কে সংখ্যক মান থাকে, অর্থাৎ x1 x2 x3 ডট 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 xk, ঠিক আছে, এবং সেক্ষেত্রে এদের গাণিতিক গড়ের মান হয় এই যে এটার জন্য গাণিতিক গড়ের মান x1 বার, এটার জন্য x2 বার, এটার জন্য x3 বার, এটার জন্য x4 বার। যদি এটা হয় সরি এটা হচ্ছে কে সংখ্যক ছিল, তাহলে এটা হচ্ছে xk বার। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কম্বাইন্ড মিন, এটাকে হচ্ছে ইংলিশে বলা হয় সম্মিলিত গাণিতিক গড়, তো ইংলিশে বলা হয় হচ্ছে কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন। সম্মিলিত, যেটা ইংলিশ কম্বাইন্ড গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন। ওকে, আর সম্মিলিত গাণিতিক গড়টাকে আমরা প্রকাশ করি xc বার দ্বারা, এবং এই xc বারের হচ্ছে আমার সূত্র আমরা হচ্ছে প্রথমেই এটা কিন্তু আমি ব্যাখ্যা করেছি, তাই আমি এখনো ফার্দার ব্যাখ্যা করছি না, জাস্ট সূত্রটা দেখিয়ে হচ্ছে তোমাদের হচ্ছে অঙ্ক চলে যাব। প্লাস nk xk বার ডিভাইডেড বাই হচ্ছে n1 প্লাস n2 প্লাস nk। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, এরপরে আমরা হচ্ছে একটু স্লাইডে চলে যাব। জাস্ট এইটার জন্য হচ্ছে একটু অঙ্ক দেখি। দেখো, সম্মিলিত গাণিতিক গড়ের জন্য এখানে আমি একটা অঙ্ক দিয়েছি। এখন আমার দুইটা তথ্য সারি আছে, তোমরা আমার লেখার সাথে সাথে স্লাইডের কোশ্চেনটা খেয়াল করবে। এখানে আমার দুইটা তথ্য সারি আছে, ঠিক আছে, দুইটা তথ্য সারি আছে, এবং দুইটা তথ্য সারির তোমার পদ সংখ্যা হচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে আমার এখানে কিছু মান আছে তথ্য সারির মান, এখানেও কিছু মান আছে। এটা একটা তথ্য সারি, এটা ফার্স্ট তথ্য সারি, এটা তোমার সেকেন্ড তথ্য সারি। ওকে, এখন ফার্স্ট তথ্য সারিতে আমার 15টা মান আছে, অর্থাৎ যে কয়টা সংখ্যা এতটা আছে মান সংখ্যা, সেটা তো হচ্ছে আমরা n1 দিয়ে প্রকাশ করি, যেহেতু ফার্স্ট তথ্য সারির জন্য করছি, তাই হচ্ছে আমার n1 হচ্ছে 15, আর দ্বিতীয় যে তথ্য সারি সেটা হচ্ছে n2, এবং সেটা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে কত 20, অর্থাৎ এখানে দেখো ফার্স্ট তথ্য সারিতে আমার 15টা মান আছে, আর আমার যে সেকেন্ড তথ্য সারি সেই সেকেন্ড তথ্য সারিতে আমার হচ্ছে 20টা মান আছে, এটা দেওয়া আছে। তারপরে আমাকে দেওয়া আছে যে এই ফার্স্ট তথ্য সারির জন্য গাণিতিক গড় আর এই সেকেন্ড তথ্য সারির জন্য গাণিতিক গড়ের মানটাও আমার দেওয়া আছে, এবং এই দুইটা মান কত দেখো, গাণিতিক গড় যথাক্রমে হচ্ছে x1 বার কত দেওয়া আছে, x1 বার দেওয়া হচ্ছে 100, ঠিক আছে, আর x2 বার আমার কত দেওয়া আছে, x2 বার দেওয়া হচ্ছে 120। এখন এই দুইটা তথ্য সারির মান আমাকে দিয়েছে এবং বলেছে এদের জন্য সম্মিলিত গাণিতিক গড় কি হবে। ঠিক আছে, আচ্ছা, তোমরা এখন হচ্ছে আবার শুধু বোর্ডটা খেয়াল করো, এখন আর স্লাইড খেয়াল করতে হবে না। তাহলে এখন দেখো আমার এখানে xc বার সম্মিলিত গাণিতিক গড় যেটা, সেটা হচ্ছে আমাকে হচ্ছে বের করতে হবে।
তাহলে আমরা গাণিতিক সম্মিলিত গাণিতিক গড় জন্য এখানে দেখো আমার তথ্য সারি কয়টা আছে, দুইটা আছে। যেহেতু আমার দুইটা আছে তাই সূত্রটা আমরা কিন্তু পড়েছিলাম কে সংখ্যক তথ্য সারির জন্য। হ্যাঁ, এখানে যেহেতু দুইটা তথ্য সারি আছে তাহলে আমি n1 x1 বার প্লাস n2 x2 বার এই পর্যন্ত যাব। আমি কিন্তু ওই যে n3 x3 বার প্লাস ডট 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 আরও এক্সটেনশন সেটা কিন্তু যাব না, কারণ আমার এখানে আছে দুইটা তথ্য সারি। তাহলে হচ্ছে আমি জাস্ট এই দুইটা তথ্য সারির জন্য লিখব, ঠিক আছে। আর নিচেও তোমার হচ্ছে n1 প্লাস n2 হবে। এখানে কিন্তু ওই যে n3 প্লাস ডট ডট করে যে nk পর্যন্ত কে সংখ্যক তথ্য সারির জন্য সেটা কিন্তু আমার এখানে লাগছে না। আমার এখানে জাস্ট যেহেতু দুইটা তথ্য সারি তাই n1 প্লাস n2। আশা করি সূত্রটার ভ্যারিয়েশনটা তোমরা ইতিমধ্যে ধরে ফেলেছো। ওকে ফাইন। তাহলে হচ্ছে দেখো হচ্ছে এখানে হচ্ছে আমার n1 প্লাস n2 হচ্ছে এটা আসলো। এখন আমি কি করবো, এখানে জাস্ট যেহেতু আমার কম্বাইন xc বারের মানটা আমার চেয়েছে, এখানে জাস্ট আমরা মান বসিয়ে দেবো, আর কিছু না। তাহলে দেখো n1 এর মান আমার এখানে কত আছে 15, আর x1 বারের মান কত আছে 100, প্লাস n2 এর মান কত আছে 20, আর x2 বারের মান কত আছে 120। তাহলে হচ্ছে n1 প্লাস n2 15 প্লাস 20, এটা জাস্ট গুণ করবে, গুণ করে হচ্ছে যোগ করে তারপরে ভাগ করে দিবে, তাহলে তোমার হচ্ছে কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু স্লাইডে চলে যাই। তো আমরা হচ্ছে এই অঙ্কটা হচ্ছে দেখলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডটাতে যাই। দেখো এখানে তোমাদের নিজেদের আসলে করার জন্য আমি একটা অঙ্ক দিয়েছি, তো তবুও আমি হচ্ছে তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা হচ্ছে ফেলি। দেখো এখানে আমার কি কি দেওয়া আছে, জরিপ থেকে এখানে হচ্ছে জরিপ করা হয়েছে দুইটা শাখার উপরে, দুইটা শাখার ছাত্রীদের গড় বয়স, ঠিক আছে। আমার ধরো দুইটা শাখা আছে, ক শাখা খ শাখা, ঠিক আছে। এই ক শাখা আর খ শাখা দুইটা ছাত্রীদের গড় বয়স, এই দুইটা শাখার একত্রে যে ক প্লাস খ যে শাখাটা আছে এদের গড় বয়স, এখানে যে স্টুডেন্ট একসাথে আছে সেটা হচ্ছে গড় বয়স, অর্থাৎ যেহেতু আমি সম্মিলিত অবস্থায় পেয়েছি তাহলে এটা হচ্ছে আমার এক্সি। এখানে কিন্তু আমার এক্সি বারের মান অর্থাৎ সম্মিলিত গাণিতিক গড়ের মান আগেই দেওয়া আছে, অন্য কিছু আমাকে বের করতে বলা হচ্ছে। আচ্ছা, এখন দেখো এই ক শাখার জন্য কিছু ইনফরমেশন আমার দেওয়া আছে। ক সংখ্যার ছাত্রী সংখ্যা হচ্ছে তোমার 40, আর হচ্ছে ক সংখ্যার ছাত্রী সংখ্যা 40, কিন্তু খ শাখার ছাত্রী সংখ্যা কত এটা আমার দেওয়া নাই, ঠিক আছে। আর হচ্ছে উভয় শাখার হচ্ছে ছাত্রীদের গড় বয়সটা দেওয়া আছে, তাহলে গড় বয়স কত x1 বার x2 বার। ওকে, তাহলে x1 বার কত দেওয়া আছে 11, আর x2 বার দেওয়া আছে 9। দেখো এখানে কিন্তু আমার সম্মিলিত গাণিতিক গড় বের করতে বলে নাই, আমাকে প্রথমেই দিয়ে দিয়েছে সম্মিলিত গাণিতিক গড়ের মানটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অলরেডি হচ্ছে আমাদেরকে দিয়ে রেখেছে। এখন আমাকে n1 x1 বারের মান হচ্ছে, কিন্তু n2 খ শাখার ছাত্রী সংখ্যাটা আমার দেওয়া নাই। এখন দেখো প্রবলেমে লেখা আছে যে হচ্ছে তোমরা স্লাইডটা একটু দেখো আরেকবার, প্রবলেমে দেখো লেখা আছে যে খ শাখার ছাত্রী সংখ্যা কত, আর হচ্ছে পরের প্রশ্নটা আছে যে উভয় শাখার ছাত্রী সংখ্যা সমান, এটার সত্যতা যাচাই করতে বলা হয়েছে। তোমরা অলরেডি কিন্তু প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা এগুলা মানে তোমাদের যেহেতু এসএসসি থেকে এগুলা হচ্ছে তোমরা পড়ে আসছো, প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অলরেডি চেনো, তবুও আমি হচ্ছে সাইডে একটু লিখে দিয়েছি কোনটা প্রয়োগমূলক কোনটা উচ্চতর দক্ষতার অঙ্ক। আমরা জাস্ট দুইটা এখানে হচ্ছে দেখেছি, আর প্রথম যে দুইটা ক আর ক্ষয়ের যে প্রশ্নটা থাকে সেটা তো তোমরা জানোই, এটা হচ্ছে এই প্রবলেমটার জন্য শুধু আমরা এই দুইটা দেখব। ওকে, আচ্ছা তো দেখো পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো এখানে আমার সবগুলো মান হচ্ছে দেওয়া আছে, তোমার এক্সি বার দেওয়া আছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে n1 দেওয়া আছে 40, x1 বার হচ্ছে দেওয়া আছে 11, n2 এর মানটা আমার জানা নাই, এই অর্থাৎ প্রথম যে প্রশ্নটা ছিল খ শাখার ছাত্রী সংখ্যা এটা বের করতে বলা হয়েছে, আর x2 বার হচ্ছে 9 এটা দেওয়া আছে। ওকে, তাহলে আমার কি কি দেওয়া আছে দেখো, আমি হচ্ছে স্লাইডে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো স্লাইডে দেখো এক্সি বারের মান n1 x1 বার x2 বার হচ্ছে এগুলো দেওয়া আছে, আর n2 মান আমার বের করতে হবে। তাহলে এখন হচ্ছে আমি বের করে ফেলি, যেহেতু আমার দুইটা শাখা, তাহলে আমরা তো গাণিতিক সম্মিলিত গাণিতিক গড়ের সূত্র জানি কি, n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2, ঠিক আছে। তাহলে এখন দেখো এক্সি বারের মান কত আছে 10, যা যা মান আছে জাস্ট আমি বসাই দিব। ওকে, তাহলে n1 এর মান কত আছে আমার 40, আর x1 বার কত আছে 11, প্লাস হচ্ছে n2 হচ্ছে এটা আমার জানা নাই। ওকে, ইন্টু x2 বার 9। আচ্ছা
অনেকে এই অঙ্কটা বা এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে কোনাকুনি গুণ করে অনেক প্রসেসিং করে হয়তো এগোয়। তোমরা এটা না করে সরাসরি মান বসাই দিয়ে করবা, তাহলে দেখবা তোমাদের জন্য একটু ইজি ফিল হচ্ছে। ওকে, আচ্ছা n1 প্লাস n2, তাহলে n1 এর মান কত আছে আমার 40 আর হচ্ছে n2। এখন তুমি কোনাকুনি গুণ বা যেটা করো করে ফেলো, তাহলে হচ্ছে দেখো কোনাকুনি গুণ করলে 10 ইন্টু 40 প্লাস n2। তোমাদের এটা হোমওয়ার্ক দেওয়ার কথা, তবু হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে এটা হচ্ছে কত 40 ইন্টু 11 হচ্ছে প্লাস হচ্ছে n2 ইন্টু হচ্ছে 9, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখন যদি তুমি হচ্ছে 10 ইন্টু ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু তোমরা যদি করো, তাহলে এই যে 10 ইন্টু থেকে যদি 9 ইন্টু আমরা বাদ দিই, ঠিক আছে, তাহলে 440 মাইনাস 400, তাহলে হচ্ছে 10 ইন্টু 10টা থেকে 9টা ইন্টু বাদ দিলে থাকে আমার একটা ইন্টু, তাহলে আমার ইন্টুর মান আসছে কত 40। দেখো আমরা কিন্তু পেয়ে গেছি ইন্টু। এখন আমার কথা হচ্ছে যে আমার হচ্ছে সেকেন্ডে আরেকটা প্রশ্ন ছিল যে উভয় শাখার ছাত্রী সংখ্যা সমান। দেখো প্রশ্ন একটু দেখো যে উভয় সংখ্যার ছাত্রী সংখ্যা সমান, এই কথাটার সত্যতাও যাচাই করতে বলেছে। তাহলে এই সত্যতা আমরা যাচাই কীভাবে করি, বোর্ডে একটু দেখো। আচ্ছা প্রথম শাখার ছাত্রী সংখ্যা ছিল কত আমার, ক শাখার 40, আর খ শাখার জন্য এখন আমরা মান বের করলাম কত 40, ঠিক কিনা। তাহলে দেখো ক শাখার ছাত্রী সংখ্যাও হচ্ছে 40, খ শাখার জন্য হচ্ছে 40, তাহলে কি আমার হচ্ছে যে উভয় শাখার যে ছাত্রী সংখ্যা হচ্ছে সমান, এটা কিন্তু আমরা বুঝে ফেলেছি। তাহলে আমাদের যে কথাটা বলা হয়েছে যে উভয় শাখার ছাত্রী সংখ্যা সমান হচ্ছে কথাটা সত্য। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাব হচ্ছে পরের স্লাইডে। পরের স্লাইডে হচ্ছে নতুন টপিকে যাব, যেখানে আমরা পড়বো হচ্ছে ভারারোপিত গাণিতিক গড়। আচ্ছা ভারারোপিত গাণিতিক গড়, ভারারোপিত গাণিতিক গড়টা হচ্ছে গাণিতিক গড়েরই হচ্ছে আরেকটি রূপ। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা যে গাণিতিক গড় যে করি, গাণিতিক গড় করার ক্ষেত্রে আমরা এখানে কিছু ভার আরোপ করে থাকি। কীরকম ভার আরোপ করে থাকি, যেমন হচ্ছে তোমার সংখ্যা বা হচ্ছে মূল্যের মান, তারপরে হতে পারে তোমার হচ্ছে যে প্রতি ঘন্টায় এত কিলোমিটার যায় সেই পরিমাণ, এরকম কিছু একটা হচ্ছে সাথে অ্যাড করে থাকি, যেটাকে আমরা ভার হিসেবে বলে থাকি। এখন আমার যদি এক্স চলকের হচ্ছে তোমার মান থাকে x1 x2 আপ টু xn, আর সেই ভার ডাব্লিউকে যদি আমি ডাব্লিউ দিয়ে নির্দেশ করি, w1 w2 ডট ডট wn যদি হচ্ছে আমার হয়, সেক্ষেত্রে ভার আরোপিত গাণিতিক গড়কে আমার প্রকাশ করা হবে হচ্ছে xw বার দিয়ে। এটা কিছুটা সম্মিলিত গড়ের হচ্ছে কাছাকাছি। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে x1 w1 প্লাস x2 w2 প্লাস ডট 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 এরকম করে xn wn ডিভাইডেড বাই নিচে হচ্ছে ওয়েটগুলা। আচ্ছা এই ভারারোপিত গাণিতিক গড়ের অর্থাৎ ইংলিশে বলা হয় ওয়েটেড অ্যারিথমেটিক মিন, এই ভারারোপিত গাণিতিক গড়ের সবচেয়ে ভালো উদাহরণ যদি আমি বলতে চাই, তবে সেটা হবে হচ্ছে সিজিপিএ। তোমাদের যে হচ্ছে সিজিপিএ সিস্টেমে যে হচ্ছে পয়েন্ট দেওয়া হয়, সেই পয়েন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই সিস্টেমটা ফলো করে হচ্ছে সিজিপিএ বের করা হয়। এখন ধরো তোমার ভার কীরকম কীরকম হতে পারে, যেমন ধরো তোমার একটা সাবজেক্টে হচ্ছে কিছু ক্লাস টেস্ট হলো, ঠিক আছে, তো ওই সাবজেক্টের জন্য যখন আমি যে তুমি ওটাতে কত মানে ওয়েটেড অ্যারিথমেটিক মিন কত পেয়েছো করার ক্ষেত্রে তুমি ওই যে এক্সট্রা পরীক্ষাগুলো দিয়েছো, ওগুলো যে আলাদা আলাদা যে মানগুলো আমার আছে, ওগুলো হচ্ছে এক্ষেত্রে আমার নাম্বারটা কাউন্ট করার ক্ষেত্রে ভার হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো এরকম করে হচ্ছে ভারারোপিত গাণিতিক গড়। তো হচ্ছে আমরা হচ্ছে ভারারোপিতের একটা অঙ্ক দেখবো, এখন স্লাইডে চলে যাব। তো চলো অঙ্কটা একটু দেখি, পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা এখানে দেখো একজন ক্রেতা, এই অঙ্কটা যদি দেখো ভারারোপিত গাণিতিক গড়টা আশা করি তোমাদের হচ্ছে ক্লিয়ার হবে। ভারারোপিত গাণিতিক গড়ের যে সূত্র আর হচ্ছে তোমার হচ্ছে কি বলে সম্মিলিত গাণিতিক গড়ের যে সূত্র, দুইটা সূত্র কিছু কাছাকাছি কিন্তু কনসেপ্টটা কিন্তু ভিন্ন, ঠিক আছে। দেখো তোমাদের হচ্ছে যে সম্মিলিত গাণিতিক গড় ছিল, সেখানে কিন্তু আমার কতগুলো আলাদা আলাদা তথ্য সারি ছিল, সেই তথ্য সারিকে আমরা একত্র করে তাদের জন্য একবারে হচ্ছে গড় বের করেছি। আর এখানে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে আলাদা আলাদা সব একত্র করে কিছু করিনি, এখানে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চলকের জন্য হচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল ভার দেওয়া আছে,
বা হচ্ছে এলিমেন্ট দেওয়া আছে সেগুলোকে আমরা হচ্ছে ইনক্লুড করেছি। ওকে, আচ্ছা দেখো অঙ্কটায় চলে যাই। দেখো তোমরা হচ্ছে স্লাইডে দেখো একটু যে একজন ক্রেতা বাজার থেকে প্রতি কেজি 20, 25, 30 টাকা করে যথাক্রমে 4 কেজি আলু, 3 কেজি পটল, 2 কেজি হচ্ছে শশা ক্রয় করলো। উক্ত পণ্য সময়ের কেজি গড় মূল্য কত? ঠিক আছে, এখন এখানে দেখো আমরা যে মূল্যটা আছে সেটাকে আমরা আমার চলক হচ্ছে এক্স ধরে দিচ্ছি। আমার মূল্য হচ্ছে তোমরা স্লাইডের পাশাপাশি বোর্ডটা দেখতে পারো, তাহলে মূল্য আমার কি কি দেওয়া আছে, এইটাকে মূল্যকে যদি আমরা হচ্ছে এক্স আই ধরি তাহলে আমার মূল্য দেওয়া হচ্ছে 20, 25 আর হচ্ছে 30 টাকা। ঠিক আছে, প্রতি কেজি। এখন এই প্রতি কেজি, এখন এক একটা এলিমেন্টের তো হচ্ছে তোমার হচ্ছে 1 কেজি করে কিনে নিই। ওখানে 4 কেজি একটা কিনেছি, একটা 3 কেজি কিনেছি, আর একটা হচ্ছে তোমার হচ্ছে 2 কেজি কিনেছি। এই যে কত কেজি করে কিনেছি এইটা হচ্ছে তোমার ওই যে ওই সবজি বাজারগুলার হচ্ছে ওয়েট বা ওজন বা ভার যেটা বলো আর কি। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে ভারগুলা কি হবে, ডাব্লিউআই গুলো আমার কি হচ্ছে, সেক্ষেত্রে আমার ডাব্লিউআই গুলো হচ্ছে তোমার 4, 3, 2। সরাসরি আমরা হচ্ছে ভাড়ারোপিত গাণিতিক গড়ের সূত্রে চলে যাব। এক্স ডাব্লিউ বার ইকুয়াল টু হচ্ছে x1 w1 প্লাস x2 w2 প্লাস x3 w3 ডিভাইডেড বাই হচ্ছে নিচে হচ্ছে ওই ভারগুলোর যোগফল। তাহলে হচ্ছে আমরা কিভাবে করব, দেখো এটা কি এটা x1, এটা x2, এটা x3, আর এটা কি, এটা w1, এটা w2, এটা w3। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে দেখো এই যে 20 w এর মানগুলো হচ্ছে যোগ করছি। হচ্ছে তোমরা হচ্ছে শুধু বোর্ডে দেখতে পারো, সমস্যা নেই। আচ্ছা তাহলে হচ্ছে দেখো তো 20 যোগ 25 যোগ 30, তাহলে হচ্ছে x1 w1 তাহলে হচ্ছে 20 ইন্টু হচ্ছে w1 কত আছে 4 প্লাস হচ্ছে x2 হচ্ছে 25 ইন্টু w2 হচ্ছে আমার 3 প্লাস হচ্ছে 30 ইন্টু 2। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার আসতেছে হচ্ছে 23.28। ঠিক আছে, এই হচ্ছে আমার ভাড়ারোপিত গাণিতিক গড়ের কনসেপ্ট। আচ্ছা এবার আমরা চলে যাব হচ্ছে পরের স্লাইডে। পরের স্লাইডে হচ্ছে আমরা হচ্ছে তোমার দেখব হচ্ছে আমাদের গাণিতিক গড়ের কিছু সুবিধা অসুবিধা দেখব। তো গাণিতিক গড়ের যদি হচ্ছে আমরা সুবিধাগুলো চিন্তা করি তাহলে দেখো গাণিতিক গড়ের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আমার সহজবোধ্য, খুব সহজে ছোট ছোট ইকুয়েশন দিয়ে ছোট ছোট সূত্র দিয়ে, মানে যেগুলো হচ্ছে খুব ইজি সেগুলো দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারছি। তাহলে যেহেতু হচ্ছে এটা সহজে আমরা বুঝতে পারছি, প্লাস হচ্ছে এটা আমরা সহজে পরিমাপ করতে পারছি, সহজ হচ্ছে পরিমাপ পদ্ধতি হচ্ছে সহজ। তারপরে হচ্ছে এটা হচ্ছে যেহেতু দেখো আমরা কিন্তু গাণিতিক গড় বের করার সবগুলো মানই কিন্তু আনছি, সবগুলা যোগ করে হচ্ছে সেটাকে আবার হচ্ছে ভাগ করে দিচ্ছি পদ সংখ্যা দিয়ে, তাহলে কিন্তু এটা সবগুলা মানকে সবগুলা তথ্যকে কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। ওকে, তারপরে হচ্ছে এই যে যেমন আমরা হচ্ছে একটু আগে পড়লাম যে আজকের ক্লাসে যে হচ্ছে সম্মিলিত গাণিতিক গড়, সেখানে কিন্তু দেখো আমার কিন্তু 2 বা ততোধিক তথ্য সারি ছিল, তাহলে 2 বা ততোধিক তথ্য সারি তুলনার ক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে গাণিতিক গড়টার হচ্ছে একটা ইউজ দেখতে পাচ্ছি। তারপরে এটা হচ্ছে তুমি যেখানে যাও গাণিতিক গড়ে খুবই হচ্ছে মানে বহুল ব্যবহৃত একটা হচ্ছে টুলস, স্ট্যাটিস্টিক্যাল টুল। আচ্ছা এরপরে চলে যাচ্ছি গাণিতিক গড়ের কিছু অসুবিধা। হ্যাঁ, গাণিতিক গড়ের প্রথম যে অসুবিধাটা আমরা হচ্ছে বিশেষভাবে খেয়াল করি সেটা হচ্ছে এটা প্রান্তীয় চরম মান দ্বারা প্রভাবিত হয়। ধরো আমার কিছু মান আছে 2, 4, 6, 8, 10 এরকম, হঠাৎ করে একটা মান আসলো 100। হ্যাঁ, এই ধরনের মানগুলো হচ্ছে আমাদেরকে ইফেক্ট করে, সেক্ষেত্রে আমরা সবগুলো যোগ করে নর্মালি ভাগ করে দিলে কিন্তু আমার এক্সাক্ট গাণিতিক গড়টা আমরা হচ্ছে পাই না, তখন আমাদের একটা প্রবলেম হয়। ওকে, আচ্ছা আর এটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করা অসম্ভব। এই যে আমরা যেমন গড় পড়েছি, যখন আমরা হচ্ছে মধ্যমা প্রচুরকে যখন তোমরা যাবে তখন দেখবা যে মধ্যমা প্রচুরক নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেমন ম্যাথমেটিক্যালি সূত্র ব্যবহার করতে পারছি, আবার হচ্ছে গ্রাফগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো, গ্রাফের মাধ্যমে আমরা মধ্যমা প্রচুরক বের করতে পারবো, কিন্তু গাণিতিক গড় কিন্তু আমরা হচ্ছে তোমার গ্রাফিক্যালি হচ্ছে আমরা বের করতে পারবো না। তাই বলা হয়ে থাকে যে লেখচিত্রের মাধ্যমে হচ্ছে আমার হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করা সম্ভব হয় না। তারপরে আরেকটা যে অসুবিধা আছে গাণিতিক গড়ে সেটা হচ্ছে যে গুণবাচক তথ্যের ক্ষেত্রে আমার হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করা যায় না। যেমন হচ্ছে হেয়ার কালার, তোমরা প্রথম দিকে চ্যাপ্টারে এগুলো পড়েছো, গুণবাচক তথ্য সারি, পরিমাণবাচক তথ্য সারি। তো গুণবাচক তথ্যের সাথে তোমরা জানো যে চোখের কালার, হেয়ার কালার, ধর্ম, এগুলো হচ্ছে গুণবাচক তথ্য সারি। ঠিক আছে, এগুলোর জন্য এগুলো যখন আমরা ক্যাটাগরাইজ করতে পারি, বড়জোর কোডিং করতে পারি, কিন্তু এগুলো কিন্তু কোনো সংখ্যা হয় না। যেমন ছাত্র সংখ্যা তো আমি সংখ্যায় লিখতে পারবো, কিন্তু হচ্ছে তোমার গায়ের রং এটা তোমরা সংখ্যা বলতে পারবো না, কালো সাদা বলতে পারবো, বড়জোর একে কোড দিতে পারবো যে 1, 2 কোড দিতে পারবো, কিন্তু হচ্ছে যে গায়ের রং কি 5, গায়ের রং 6, ওভাবে কিন্তু আমরা হচ্ছে সংখ্যায় প্রকাশ করতে পারছি না গুণবাচক তথ্য। তাহলে গুণবাচক তথ্যের কিন্তু ক্ষেত্রে কিন্তু আমরা গাণিতিক গড়টা হচ্ছে নির্ণয় করতে পারছি না। তো এই ছিল হচ্ছে তোমার আজকের ক্লাসটা।
তো আশা করি তোমরা হচ্ছে বিষয়গুলা হচ্ছে বুঝেছো আর হচ্ছে এবং তোমরা পরবর্তীতে চাইলে ভিডিওটা আবার দেখে যে তোমাদের স্লাইডগুলো যেগুলো আছে সেগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো পরবর্তীতে তোমাদের স্টাডি করতে যখন তোমরা বই থেকে পড়বে। আর অবশ্যই বইটা বেশি করে স্টাডি করবে, কারণ বই যত পড়বে তত বেশি কিন্তু তোমার হচ্ছে মানে নলেজটা বেশি গ্যাদার হবে, ঠিক আছে? কারণ ক্লাসে স্লাইডের মাধ্যমে ওভাবে হয়তো তোমাদেরকে অতটা দিতে পারছি কিনা জানি না, চেষ্টা করছি যতটা ভালোভাবে দেওয়ার। তো তোমরা পরবর্তীতে হচ্ছে এগুলো আরেকটু স্টাডি করবে আর কনসেপ্টগুলো তো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।